সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হলাম। সেটি হলো সৃজনশীল প্রশ্ন পদ্ধতি লেখার নিয়ম। সৃজনশীল প্রশ্ন পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি যদি সঠিক নিয়ম অনুযায়ী লেখা না হয় তাহলে ভালো নাম্বার পাওয়া যায় না, আবার নির্ধারিত সময়ের মধ্যে লেখা শেষ করা যায় না। তো চলো আমরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি সম্বন্ধে জেনে নিই। সৃজনশীল প্রশ্ন পদ্ধতির 4টি অংশ থাকে। আমরা 4টি অংশের মধ্যে প্রথমে জানি ক, খ, গ এবং ঘ। কতে রয়েছে 1 মার্ক, খতে 2 মার্ক, গতে 3 মার্ক এবং ঘতে 4 মার্ক। এখন 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে সময় পাবো 5টি সৃজনশীল এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন অথবা 2টি বড় প্রশ্ন, এরকম 7টি সৃজনশীল পরীক্ষায় থাকে। এখন আমরা এটা কীভাবে দেব? কয়ের উত্তর দেবো আমরা 1 মিনিটের মধ্যে, ক্ষয়ের উত্তর দেবো 3 থেকে 4 মিনিটের মধ্যে, গয়ের উত্তর দেবো 5 থেকে 6 মিনিটের মধ্যে এবং সর্বশেষ যে ঘয়ের উত্তর, এটির উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা 8 মিনিটের মধ্যে। যদি এভাবে আমরা মেনটেন করি, অর্থাৎ প্রথমে 1 মিনিট, তারপরে 4 মিনিট, তাহলে 5 মিনিট গেল, তারপরে আরও 6 মিনিট, 11 মিনিট এবং পরে 8 মিনিট, 19 মিনিটের মধ্যে আমরা লেখা শেষ করতে পারবো। তবে আমরা যদি একটু ভাগ করি যে আড়াই ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটকে যদি আমরা 7টা প্রশ্ন দ্বারা ভাগ করি, তাহলে আমরা দেখব প্রতি 10 মার্কের জন্য আমরা যে সময়টি পাবো সে সময়টি প্রায় 20-22 মিনিটের মতো পেয়ে যাব। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, উদ্দীপক এবং সৃজনশীল প্রশ্ন এটি বোঝার জন্য আমাকে প্রতিটি প্রশ্নে 2-1 মিনিট বা 3 মিনিট করে সময় দিতে হবে যে বুঝতে। অর্থাৎ লেখার পূর্বে আমাকে সৃজনশীলের যে উদ্দীপকটি থাকবে ওটি ভালো করে পড়তে হবে। ভালো করে পড়ার পর আমরা সেখানে দেখতে হবে যে কী চেয়েছে কী চায়নি, সেই বিষয়গুলো নিয়ে তারপরে আমাকে উত্তর করতে হবে। যখন আমি যত ভালো পড়ে নেব, যত ভালো চিন্তা করে নেব প্রশ্ন অনুযায়ী, তখন দেখা যাচ্ছে যে আমি তত ভালো লিখতে পারছি। এক্ষেত্রে যেটি করণীয় সেটি হচ্ছে উদ্দীপকটি পড়ার সময় উদ্দীপকের গুরুত্বপূর্ণ শব্দ বা কাকে নিয়ে বলা হচ্ছে সেই নামের নিচে আন্ডারলাইন করব, বা কী বিষয়ের দিকে ফোকাস করছে সেই বিষয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ যে শব্দ, আমি সেটাকে বলি কিওয়ার্ড, এই শব্দগুলো নিচে একটু দাগ দিতে হবে। এবং সেকেন্ডলি যেটা কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন পড়তে হবে। প্রশ্নগুলো পড়ে প্রশ্নের মধ্যে কী চেয়েছে কী চায়নি, কি যা চেয়েছে সেই শব্দগুলো, যে সাদৃশ্য চেয়েছে তাহলে সাদৃশ্য নিচে দাগ, বৈসাদৃশ্য চেয়েছে বৈসাদৃশ্য দাগ, অথবা চুক্তি যাও ব্যাখ্যা করো কী বিষয় সেটা নিচে দাগ। এইভাবে যদি আমরা প্রশ্নের মধ্যে দাগ দিয়ে নিই তাহলে আমাদের উত্তর করার সময় আমাদের মাথায় ওই শব্দগুলো থেকে যাবে যে এই শব্দের আলোকে বা এই বিষয়টি আমাকে জানতে চেয়েছে, আমি এই বিষয়ে লেখার চেষ্টা করব। তো যাই হোক, এবার আসি প্রশ্ন কীভাবে উত্তর করব। ক নম্বর প্রশ্নের উত্তরটি 1 লাইনে, 1 শব্দও দেওয়া যায়, কিন্তু 1 লাইনে দেওয়া ভালো। 1 লাইনে উত্তর হয়ে যাবে। অনেক সময় যদি 2 লাইনের প্রয়োজন হয়, 2 লাইন হলে লেখা যেতে পারে, তবে 1 লাইনে উত্তর করাটাই শ্রেয়। এরপরে যদি আমরা দেখি খ নাম্বার প্রশ্নের মান যেহেতু 2, তাহলে এটি 2 প্যারায় লিখতে হবে। প্রথম প্যারাটায় তথ্য দিতে হবে, অর্থাৎ প্রশ্নটি যে আলোকে এসেছে, কী বিষয় জানতে চেয়েছে সেই বিষয়ের উপরে 2 লাইনের একটি কথা, তারপরে 4-5 লাইনে সেটি আরেকটা ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ 2 প্যারা। প্রথম 2টি লাইন বা 3টি লাইন, তারপরে আবার একটু গ্যাপ রেখে, অর্থাৎ একটা প্যারার গ্যাপ রেখে আবার 4-5 লাইনে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়া। এরপর আসে গ নাম্বার প্রশ্নে। এইখানে সাধারণত সাদৃশ্য অথবা তুলনামূলক অনেক বিষয় জানতে চাই। এইখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, গ নাম্বার প্রশ্নর মান হচ্ছে 3, তাই এটি 3 প্যারায় লিখব। প্রথম প্যারাটি থাকবে যথারীতি তথ্য, আর যদি 2-3 লাইনের মধ্যে এই তথ্যটি অবশ্যই বই এবং উদ্দীপকের সাথে আলোকে মিলিয়ে একটি নির্ধারিত তথ্য দিতে হবে, যে তথ্যটি আসলে সঠিক বা সত্য, এইটাই বের করা হচ্ছে সবচেয়ে বিষয়। যখন শিক্ষক দেখবেন যে এই তথ্যটি চমৎকার হয়েছে, তখনই শিক্ষক কিন্তু সেটাতে নাম্বার দেওয়ার ক্ষেত্রে আগ্রহী হবেন। তো যাই হোক, প্রথমে তথ্য দিলাম যে কেন সাদৃশ্য বা বৈসাদৃশ্য কী না, বা কী কারণে সাদৃশ্য বা কোনটা সাদৃশ্য, এগুলি লেখা শেষ হলো। তারপরে একটি প্যারা দিয়ে আমরা মূল প্যারা লিখব, অর্থাৎ প্রথম প্যারাটি 2-3 লাইন, তারপরের প্যারাটি 7 থেকে 8 লাইনের লেখা হবে, এবং সর্বশেষ আবার আমরা আরও 2-3 লাইনের একটি মন্তব্য বা উপসংহারের মতো একটি প্যারা লিখব। অর্থাৎ গ নাম্বার প্রশ্নে 3 প্যারা হবে, প্রথম প্যারা 2-3 লাইনের, পরের যে প্যারাটি হবে 7-8 লাইনের মূল ব্যাখ্যা, এবং এখানে গল্প উদ্দীপক নিয়ে আলোচনা হবে বা কবিতা গল্প নিয়ে আলোচনা হবে, বা পাঠ্য বই বা গল্প নিয়ে পাঠ্য বই এবং উদ্দীপক নিয়ে আলোচনা হবে, এবং সর্বশেষ প্রায় মন্তব্য থাকবে। এই হচ্ছে বিষয়। এরপর আসে ঘ নাম্বার প্রশ্ন। এখানে উচ্চতর দক্ষতার একটি বিষয় থাকে, এখানে বিশ্লেষণ থাকে, বিচার বিশ্লেষণ, নানান কিছু থাকে। এখানেও যথারীতি আমরা ঘ নাম্বার প্রশ্ন 4 মার্কের যেহেতু, সেজন্য 4 প্যারায় লিখতে হবে।
প্রথম প্যারাটি হবে যথারীতি তথ্যমূলক, অর্থাৎ 2-3 লাইনের তথ্যমূলক দিয়ে এখানে যুক্তি বা যে প্রশ্নটি জানতে চেয়েছে প্রশ্নটার সম্পর্কে একটু যুক্তি তুলে ধরতে হবে। তারপরে আমরা 2টি প্যারা ব্যবহার করব, বড় 2টি প্যারা, একটি 7-8 লাইনের 2টি প্যারা হবে। প্রথম প্যারাটিতে হয়তো আমরা পাঠ্য বই, গল্প বা কবিতা নিয়ে আমরা লিখব। দ্বিতীয় অংশটি হবে হচ্ছে উদ্দীপক নিয়ে, এবং উদ্দীপকের সাথে পাঠ্যবই তুলনামূলক আলোচনা। দুটো যখন অংশ আমাদের লেখা হয়ে গেল, 2টি বড় অংশ 7-8 লাইন করে, তারপর সর্বশেষ আমাদের প্যারা দিতে হবে, সেখানে 3-4 লাইন বা 2-3 লাইনের। এইখানে একটু গুরুত্বপূর্ণ বিষয়, এখানে প্রমাণ করতে হবে, এখানে একদম সিদ্ধান্ত দিতে হবে যে হ্যাঁ এই কারণে এটি সাদৃশ্য, এই কারণে এটি বৈসাদৃশ্য, বা এটা সঠিক এটা সঠিক নয়, একটু যুক্তিশীল ব্যাখ্যা দিতে হবে। এবং উচ্চতর দক্ষতায় এই অংশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অংশের উপরে নাম নির্ভর করে পুরো প্রশ্নের মার্ক। অর্থাৎ আমরা যা আলোচনা করলাম, কি আলোচনা করলাম না করলাম, প্রশ্ন যা চেয়েছিল শেষে সিদ্ধান্ত দেওয়া, আমার যেটা সিদ্ধান্ত দিতে হবে, মন্তব্য দিতে হবে, সেই মন্তব্যটি সুন্দর করে লিখতে হবে। যাই হোক, এভাবে যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে আমরা আসলে সৃজনশীল প্রশ্নে ভালো মার্ক পেতে পারি। তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য শুভকামনা থাকলো। তোমরা আশা করি তোমরা ভালোভাবে তোমরা পরীক্ষা দিবে এবং আজকের এই ক্লাসটি তোমার জন্য উপকার হবে। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।